हेलो एवरीवन वेलकम टू द चैनल वेलकम टू न्यू भिडियो गुड मर्निंग आज के যাচ্ছে বিষ্ণুপুর ফেভার রাইডের পার্টনার হচ্ছে উৎপলদা তো বাকি কথা গোপ্রোতে দুগ্গা দুগ্গা আজ রাইড শুরু করছি টাইম হচ্ছে 7:52 ম্যাপ ট্যাপ কিছু লাগাইনি রাস্তা মোটামুটি দেখে নিয়েছি চলো আমরা মোটামুটি সদরঘাটের কাছাকাছি চলে এসেছি জায়গাটার নাম হচ্ছে তেলিপুকুর ধুবলাগড়ি যাওয়ার সময় আমরা এদিক দিয়ে গেছিলাম সদরঘাট ব্রিজ শেষ বা কৃষক সেতু নাম মনে হয় এটা আরে বাস ভাইকে দেখো আবাস এখান থেকে কিছু দূর গেলেই পড়বে বাঁকুড়া মোড় এই জায়গাটার নাম হচ্ছে পোলেমপুর এই শহর ছেড়ে যত গ্রামের দিকে যাচ্ছি ঠান্ডা কিন্তু ততই বেড়ে চলেছে এখন আছি হিংজুরি বলে একটা জায়গায় গুগল ম্যাপের ভরসায় যেতে গিয়ে আবার ফেঁসে যাচ্ছিলাম গুগল ম্যাপ দেখাচ্ছে বাঁ দিকে কিন্তু লোকাল লোকদের জিজ্ঞেস করলাম ওরা বললো যে এখনও ব্রিজটা চালু হয়নি তো এই ডান দিক হয়ে যেতে তো এটা তারকেশ্বর নদীর ব্রিজ নদী তো নেই শুধু বালি আর বালি আর নদীতে জল নেই আর কি শীতকালে পুরো শুকনো নদী সামান্য জলস্রোত রয়েছে ব্রিজের ওপরে রাস্তার কন্ডিশন ভালো ফাইনালি একটা সাইনবোর্ড দেখতে পেয়েছি বিষ্ণুপুর সোজা ডান দিকে বাঁকুড়া বাঁ দিকে কোতলপুর আর সোনামুখী কোন দিকে একটা বেশ বাবারে সিগন্যাল আহা বাহ ভিআইপি ট্রিটমেন্ট আস্তে না আস্তে ছেড়ে দিয়েছে লাভলি ভাই সাইকেল চালাচ্ছে গ্লাভস পরে লাভলি একজন সিভিক দাদাকে জিজ্ঞেস করলাম উনি বললেন এখানে একটা স্ট্যাচু মোড় পাওয়া যাবে সেখান থেকে ডান দিকে যেতে হবে বলছি স্ট্যাচু মোড় কোনটা হলো অলি গলি খানাখলি সব খুঁজে স্ট্যাচু মোড় ক্রস করে গেছি তো স্ট্যাচু মোড়ের থেকে একটু পেরিয়ে এসে এই রাজার দরবার যে কাউকে বললেই দেখিয়ে দেবে হ্যাঁ আচ্ছা শুরু ওইখান থেকে শুরু করলে এইদিকে পুরো করা যাবে না ওইদিকে আচ্ছা ঠিক আছে কোথায় আছে এই তো পাথরের রথ পাওয়া গেছে বাহ এই পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টোন চ্যারিয়েট বা পাথরের রথ তো এইটাই হচ্ছে এই পাথরের রথ এটা নির্মিত হয়েছিল সপ্তদশ শতাব্দীতে এই রথটার বিশেষত্ব হচ্ছে নিচের তলাটা একদম নিচেটা দেখতে পাচ্ছ 5 খিলানযুক্ত এবং চারিদিকে উন্মুক্ত রয়েছে তার উপরে রয়েছে ত্রিখিলানযুক্ত এবং উপরে রয়েছে একরত্ন শ্রাইন 1927 সালে এটা রাষ্ট্রীয় গুরুত্ব স্মৃতিসৌধ হিসাবে এটা ডিক্লেয়ার্ড হয় এরপর এখান থেকে কন্টিনিউ করি এবং আশেপাশে যা যা মন্দির আছে যা যা দর্শনীয় স্থান আছে সবই কভার করব এখানেও একটা তোরণ রয়েছে চলো দেখি এটা কি তোরণ এই যে এই তোরণটা দেখতে পাচ্ছ ওই যে সিঁড়িটার কথা মেনশন করা আছে এই বোর্ডে এই সিঁড়িটা কিন্তু মানুষের হাইটের থেকে অনেক উঁচুতে এবং ওখানে পৌঁছতে গেলে কিন্তু মই ব্যবহার করতে হবে দুর্গের একটা রাস্তা হিসাবে এটা ব্যবহার হতো তখনকার দিনে সম্ভবত ওই সিঁড়িটা দিয়ে ওপরে সৈন্য সামন্তরা যেত এবং পাহাড়ার ব্যবস্থা ছিল এবং এখান থেকে আমরা যাবো হচ্ছে ওই সামনে একটু আগে দুর্গের ওই পিছনে তোরণের গেটটা পেরিয়ে এলাম এরপর যাচ্ছি সামনে সো এটা হচ্ছে দুর্গের তোরণ মানে রাজবাড়ি যাওয়ার রাস্তা আর এই যে পাথরগুলো এগুলো হচ্ছে ঝামা পাথর বা অ্যাকচুয়ালি হচ্ছে ভলক্যানিক স্টোন আর এই যে ছোট ছোট গর্তগুলো দেখতে পাচ্ছ এই গর্তগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগের দিনে গার্ডরা বন্দুকের নল ঢুকিয়ে বসে থাকতো গার্ড দেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছ একটা হিউজ স্ট্রাকচার মানে যদি গেটের স্ট্রাকচার এত বড় হতে পারে তাহলে রাজবাড়ির সাইজটা কত বড় হবে মানে ভলকানিক স্টোনকে কেটে কেটে এরকম শেপ দিয়ে এত বড় একটা স্ট্রাকচার বানানো মানে তখনকার দিনে শিল্পীদের হাতের কতটা নিপুণ শিল্পকলা ছিল কি অসাধারণ এখান দিয়ে সাইকেল নিয়ে লোকাল লোকজন যাতায়াত করে বা হেঁটেও অনেকে যাওয়া আসা করে দুর্গ তোরণ ভিজিট কমপ্লিট হলো সত্যি গ্রাম বাংলায় কত কি দেখার জিনিস আছে হ্যাঁ এটা হচ্ছে মহারাজা বীর হাম্বির উদ্যান তো চলো যাওয়া যাক এখানে 5 টাকা মূল্য ধার্য হয়েছে এটা আগে রাধাকৃষ্ণের মন্দির ছিল এটা হচ্ছে প্রবেশদ্বারটা মন্দিরে লালজি মন্দির
এই মন্দিরটি স্থাপিত হয়েছিল মল্লরাজ বীর সিং এর দ্বারা 1652 খ্রিস্টাব্দে। মন্দিরের প্রত্যেকটি সাইডে এরকম 3টে করে খিলান আছে, যেটা দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করা যায়। আর এই যে ছাদটা দেখতে পাচ্ছ, আর্চড রুফ বা ধনুরাকৃতি ছাদ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মত অনুযায়ী এটা কিন্তু এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য। এটা হচ্ছে মন্দিরটা, আর এর ঠিক উল্টো সাইডেই রয়েছে নাটমঞ্চ, এই সামনে রয়েছে তুলসী মঞ্চ। এখানকার বৈভব এবং সৌন্দর্য আদিকালে কিরকম ছিল সেটা কিন্তু মন্দিরটা দেখলেই বোঝা যায়। তো চলো, লালজি মন্দির ভিজিট কমপ্লিট। টাইম হচ্ছে মোটামুটি 11টা। তো মন্দির দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে উৎপলদা, দিয়ে রিফ্রেশমেন্টের জন্য আখের জুস খাচ্ছে। চলো আমি একটু খেয়ে নিই। ঠিকঠাক। লালজি মন্দির থেকে কিছুটা এসে আবার এখানে একটা মন্দির রয়েছে, তার দেওয়ালে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম। এই দেখো, এখানে বিষ্ণুপুরে ম্যাপ করা আছে। তো আমরা এই চ্যারিয়েট থেকে শুরু করেছি, চ্যারিয়েট থেকে এসে স্মল গেট, বিগ গেট, লালজি, এরপর রাধেশ্যাম, জোড়বাংলো, মহাপ্রভু, গুমঘর, শ্যামরাই মিউজিয়াম, কালাচাঁদ, রাধা মাধব, রাধা গোবিন্দ, জয় মন্দির, নন্দলাল, আর দলমাদল ক্যানন, ছিন্নমস্তা টেম্পল, আর এইদিকে লালবাত, কনিষ্ক। তো এইগুলো সবকটাই আমরা ঘুরে নেব। তো চলো এখান থেকে শুরু করা যাক। যেখানে ম্যাপটা করা ছিল তার পাশেই হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে ডোকরা জিনিসপত্রের দোকান রয়েছে, খুব সুন্দর সুন্দর মূর্তি এবং অর্নামেন্টস। আর এটা হচ্ছে মূল মন্দিরটা, এটা মন্দির প্রাঙ্গণ। এইদিকেও একটা দোকান রয়েছে। এই যে মৃন্ময়ী মাতার মন্দিরটা, এটা 997 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। এখানকার রাজাদের যে বছরের সিস্টেম, সেই অনুযায়ী 303 মল্লাব্দে এটা স্থাপিত হয়। এখানকার যে মৃন্ময়ী মাতার মূর্তি, সেটা গঙ্গামাটি এবং কুশে তৈরি, এবং সেটা হচ্ছে 1000 বছরেরও বেশি পুরনো। এবছরের দুর্গাপুজো নিয়ে টোটাল 1028 বছর ধরে এই পুজো চলছে, এবং এখানকার গাইডদের মতে এটাই নাকি গোটা ভারতবর্ষের প্রথম দুর্গাপুজো। দুর্গাপুজোর 15 দিন আগে থেকে এখানে পুজো শুরু হয়, এবং কামানের ধ্বনি দিয়ে পুজো শুরু হয়। যেহেতু ভেতরে ছবি ভিডিও করা নিষেধ, তাই আমি করতে পারবো না। ওই সাইডে একটা পুকুর আছে, যেটা রানী মায়ের পুকুর ছিল, উনি স্নান করতেন। এই ফাঁক দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে পুকুরটা। এখানকার পুজো এখনো বংশ পরম্পরায় মল্ল রাজাদের বংশধররাই করে আসছেন। খুবই সুন্দর জায়গা। এই মৃন্ময়ী মায়ের মন্দির থেকে বেরিয়েই রাস্তার ঠিক উল্টো দিকে হচ্ছে রাধেশ্যাম মন্দির। তো চলো এবার রাধেশ্যাম মন্দিরে এন্টার করা যাক। 1758 খ্রিস্টাব্দে মল্ল রাজা চৈতন্য সিংহ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। এবং মন্দিরটা ল্যাটেরাইট পাথরের তৈরি হলেও পঙ্খের আবরণে ঢাকা, পাথরের ওপর বিভিন্ন রকম কারুকার্য কিন্তু করা আছে, অত্যন্ত সুসজ্জিত। এইদিকে নাট মন্দির, এদিকে রয়েছে তুলসী মঞ্চ, এবং যতদূর সম্ভব এইদিকে এটা হচ্ছে ভোগ কক্ষ। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানকার কৃষ্ণ মূর্তি অন্যান্য মূর্তির তুলনায় একটু বৃহৎ আকার, এবং এখানে বিষ্ণুপুরে অন্যান্য জায়গা থেকে মূর্তি কিছু এনে স্থাপন করা হয়েছিল। খুবই সুন্দর রাধেশ্যাম মন্দির ভ্রমণ করলাম। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির। এই রাধেশ্যাম মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত হচ্ছে এই জোড়বাংলা মন্দির। মন্দিরে ঢোকার জন্য এরকম 25 টাকা টিকিট করতে হয়। তো অনলাইন করলে সেটা 20 টাকা পার পারসন। এই যে এখানে টিকিটের ডিটেল দেওয়া আছে, যে ভারতীয়রা যদি 25 টাকা টিকিট কাটে, ভিডিওগ্রাফি ইচ মনুমেন্টে অ্যালাউ আছে, এবং একটা টিকিট কাটলে সেটাতে রাসমঞ্চ, জোড়বাংলা এবং শ্যামরাই টেম্পল, টোটাল এই 3টে মন্দির তোমরা এই একটা টিকিট কেটেই ঘুরতে পারবে। এখানে টিকিট পাঞ্চের সময় আরেকটা জিনিস জানতে পারলাম, যে ভেতরে ব্লগ করা অ্যালাউড নয়, মানে নর্মাল ভিডিও করা যেতে পারে কিন্তু কথা বলা যাবে না। 1655 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। টেরাকোটা মন্দির, টেরাকোটা মানে হচ্ছে পোড়া মাটির কাজ, এবং দুটো বাংলা চালের মতন স্ট্রাকচারের মন্দিরটা তৈরি, এবং তার উপরে একটা চূড়া রয়েছে, যার জন্য এর নাম হচ্ছে জোড়বাংলা মন্দির, কিন্তু এর আসল নাম হচ্ছে কৃষ্ণরায় মন্দির। সত্যি ভাবতে কি অবাক লাগে। হ্যাঁ, আজ থেকে প্রায় 700-800 বছর আগেকারও লোকে কত সুন্দর কাজ করত, কত নিখুঁত, কত নিপুণ কাজ। এই জোড়বাংলা মন্দিরের বাইরেই কিন্তু এরকম হাট মতন রয়েছে, অনেক পোড়ামাটির জিনিসপত্র এবং আরও অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো তোমরা চাইলে ফ্যামিলির জন্য এবং বাড়ির জন্য এখান থেকে কিন্তু কিছু শপিং করে নিয়ে যেতে পারো। এবার আমরা এন্টার করতে চলেছি শ্যামরাই মন্দির। 1643 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, এবং টেরাকোটার দৃশ্য এই মন্দিরে উপস্থিত। বাইরের টেরাকোটার মহাভারত, রামায়ণ এবং কৃষ্ণলীলার অনেক চিত্র এখানে প্রস্ফুটিত করেছেন শিল্পীরা। আর 5টি শিখর থাকায় এই মন্দিরটাকে পাঁচচূড়াও বলা হয়।
এই মন্দিরেরও চারদিকে 3টি করে খিলান অবস্থিত। আর সত্যি বাংলা যে এত সুন্দর, বাংলায় যে এত সুন্দর কারিগরি, বিষ্ণুপুর না এলে জানতে পারতাম না। 1913 সালে এই মন্দিরটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ হিসাবে স্বীকৃতি পায়। শ্যামরাই মন্দির বা পাঁচুড়া মন্দির ভিজিট কমপ্লিট। এবার যাই হচ্ছে গুমগড়ের দিকে। এই যে সামনে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে শ্যামরাই মন্দির যাওয়ার রাস্তা, আর তার ঠিক এই পাশেই হচ্ছে গুমগড়। কেউ বলেন এটা ছিল রাজাদের শস্যাগার, কেউ বলতো যে এখানে নাকি হত্যাকূপ ছিল, এবং কারুর মতে এখানে নাকি পরিষ্কার জলের আধার ছিল। এরপর আমরা যাচ্ছি ছিন্নমস্তা মন্দিরের খোঁজে। দাদা, ছিন্নমস্তা মন্দিরটা কোন দিকে? আমরা বাই মিস্টেক ছিন্নমস্তা মন্দির যাওয়ার জায়গায় লালবাঁধের রাস্তায় চলে এসেছি। আচ্ছা, লালবাঁধ নৌকো বিহার, এখানে নৌকো বিহারও হয়, নিচেও বসার জায়গা রয়েছে। বাহ, ওরে বাপ রে, বাহ, হেবি সুন্দর জায়গা তো। এখন আমরা আছি লালবাঁধের ধারে। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তা বরাবর বরাবর ঘুরে ঘুরে আমরা লালবাঁধটাকে প্রদক্ষিণ করতে 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 এখন এখানে এসে পৌঁছেছি। এখানে জলটা পানীয় জল হিসাবে ব্যবহার হতো, এবং এটা খুব উঁচু জায়গায় অবস্থিত হওয়ায় এখানকার যে পরীক্ষাগুলো সেগুলো ফিল আপ করার জন্য এখানকার জল ইউজ হতো, এবং কৃষিকাজের জন্য এখান থেকে জল সিঞ্চন করা হতো। এর নামকরণের পিছনে দুটি মতামত আছে। এখানকার কুলদেব লালজির নামে এখানকার নাম হয় লালবাঁধ। আরও অনেকের মতামতে রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের আমলে নর্তকী লালবাইয়ের ওপর ঈর্ষান্বিত হয়ে রানী সৈন্যদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ওই নর্তকীকে তার পুত্র সন্তান সমেত এখানে ডুবিয়ে মারার জন্য। তো বলা হয় যে তার থেকেই নাকি এটার নাম লালবাঁধ হয়েছে। লালবাঁধকে প্রদক্ষিণ করে এসে এবার যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস ছিন্নমস্তা মন্দির। তো আমরা এখন আছি দলমাদল কামানের সামনে। অনুমান করা হয় যে 16শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এটা তৈরি হয়েছিল। 63টা লোহার আংটা পেটাই করে এটা তৈরি করা হয়েছিল এই কামানটা, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 12 ফুটের কাছাকাছি, 4.25 মিটার, এবং মুখের ডায়ামিটার হচ্ছে 30 সেন্টিমিটার বা 1 ফুটের কাছাকাছি। 1919 খ্রিস্টাব্দে এটা অর্ধপ্রথিত অবস্থায় খুঁজে পাওয়া গেছিল। কথিত আছে 1742 খ্রিস্টাব্দে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বাংলা লুট করার সময় বিষ্ণুপুর হানা দিয়েছিলেন, তখন নাকি এই কামান ব্যবহৃত হয়েছিল। দলমাদল কামানের থেকে হাঁটা পথে একটুখানি এসেই সামনে হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। 1973 খ্রিস্টাব্দের শ্রাবণ মাসে মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুঁই মহাশয় এই মন্দিরের প্রতিষ্ঠা করেন দেবীর স্বপ্নাদেশ পেয়ে। এই মন্দিরটি বর্তমানকালে নির্মিত হলেও এর প্রস্তর মূর্তিটি দীর্ঘদিন বিষ্ণুপুরের হরিৎপবন তুর্কি আশ্রমের ভেতরে ছিল। দেবীর স্বপ্নাদেশ পেয়ে কৃষ্ণচন্দ্র গুঁই মাকে আনয়ন করে এই সুসজ্জিত মন্দির স্থাপন করে দেবীকে এখানে প্রতিষ্ঠা করেন। প্রথমে ভেবেছিলাম হয়তো দেবীর দর্শন হবে না, কিন্তু দেবীর দর্শন ঠিক হয়েই গেল। পাশ থেকে দর্শন করে এলাম দেবীকে। আমরা এখন এন্টার করতে চলেছি রাসমঞ্চ। রাজা বীর হাম্বির এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন আনুমানিক 1600 খ্রিস্টাব্দে। আগের যে টিকিটটা কেটেছিলাম ওটাই এখানে দেখালো, পাঞ্চ করে দিল। তো এই পিরামিড আকৃতি মঞ্চটি বাংলায় এক এবং অদ্বিতীয়। এটা এখানে ছাড়া আর কোথাও দেখা যায় না। এটা নির্দিষ্ট কোনো দেব বা দেবীকে উৎসর্গ করে বানানো হয়েছে বলে জানা যায়নি। এটা তখনকার দিনের মল্ল রাজাদের গৌরবান্বিত ইতিহাসের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। পুরোটাই পাশ দিয়ে প্রদক্ষিণ করা যায় এবং উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত। চলো ভেতরটা একবার ঘুরে দেখে আসি। এটা হচ্ছে ভেতরের অংশটা, আরও ভেতরে যাওয়া যায় এবং এরপর এর ভেতরে বেশ অন্ধকার কিন্তু, এবং গোলক ধাঁধা টাইপের কিছুটা। সত্যিই একটা চোখ জুড়িয়ে দেওয়ার মতন স্থাপত্য, খুবই সুন্দর, খুবই ভালো, জাস্ট মেসমারাইজিং। এই যে সামনের মন্দিরটা দেখছো, এটা হচ্ছে নন্দলাল মন্দির। এর কোনো নির্দিষ্ট স্থাপন সাল জানা যায়নি। অনুমান করা হয় সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মন্দিরটা নির্মাণ হয়েছিল। ত্রিখিলান বিশিষ্ট দক্ষিণমুখী একটা মন্দির। গর্ভগৃহে কোনো মূর্তি উপস্থিত নেই। নন্দলাল মন্দির থেকে এই রাস্তাটা দিয়ে অল্প কিছুটা এসেই ডান দিকে পড়বে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। সামনে এরকম মোরাম বিছানো রাস্তা করা আছে। এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। মাকড়া পাথরের এই এক রত্ন বিশিষ্ট রাধা গোবিন্দ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1729 খ্রিস্টাব্দে। মহারাজ গোপাল সিংহের আমলে তার পুত্র কৃষ্ণ সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের দক্ষিণে পোড়ামাটির রথ এবং উত্তরে চতুষ্কোণা পুষ্করিণী বা ইঁদারা অবস্থিত। এটা হচ্ছে নাটমঞ্চ, আর এই সেই পোড়ামাটির রথ।
এটাও ত্রিখিলান বিশিষ্ট, খুব সুন্দর। এই মন্দিরটিও 1914 সালে কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারকের খেতাব পায়। এদিকে ছিল হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, আর এর ঠিক উল্টো দিকে হচ্ছে রাধা মাধব মন্দির, এবং তার ভেতরেই কালাচাঁদ মন্দিরও আছে। তো চলো দুটোই একসাথে দেখা হয়ে যাবে। তো এখানেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিষ্ণুপুর সাব সার্কেলের অফিস রয়েছে, এখান দিয়ে প্রবেশ পথ। আর এই বাঁদিকে এটা হচ্ছে রাধা মাধব মন্দির, এই সামনেরটা নাট মন্দির, ওইটা তুলসী মঞ্চ, আর এখানে একটা ছোট্ট ব্রিজ মতন করা আছে যেটা দিয়ে মন্দিরের কাছে যাওয়া যায়। এটাই হচ্ছে রাধা মাধব মন্দির, যেটা প্রতিষ্ঠা করেছিলেন মহারাজ গোপাল সিংয়ের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে। এই মন্দিরটাও কিন্তু মাকড়া পাথরের তৈরি একটা মন্দির, এবং এই মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো করা আছে, কারুকার্যগুলো কিন্তু কৃষ্ণলীলা, বিভিন্ন পুরাণ কাহিনী এবং সমসাময়িক সমাজের বিভিন্ন ধরনের কাহিনীকে বর্ণনা করে। প্রায় 700 বছর হয়ে গেল মন্দিরটা। রাধা মাধব মন্দির থেকে বেরিয়ে এরকম নুড়ি বিছানো রাস্তা দিয়ে যাচ্ছে কালাচাঁদ মন্দিরের দিকে। সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কালাচাঁদ মন্দির। 1656 খ্রিস্টাব্দে মহারাজা রঘুনাথ সিংহ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। মাকড়া পাথরে নির্মিত এক রত্ন বিশিষ্ট মন্দির, সুন্দর কারুকার্যগুলো, নিপুণ হাতের কারিগরি এখনো যেন জীবন্ত হয়ে রয়েছে। এটাই হচ্ছে জোড়া মন্দির প্রাঙ্গণ বা জোর মন্দির। একদিকে দুটো এবং একদিকে আরেকটি মন্দির প্রাঙ্গণ অবস্থিত। বর্তমানে এই মন্দির প্রাঙ্গণেই শুরু হয়েছে পোড়ামাটির হাট। 1726 খ্রিস্টাব্দে মল্লরাজা গোপাল সিংহ দ্বারা এই মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়। দুই সাইডের মন্দিরগুলো আকারে বড় এবং মাঝের মন্দিরটি একটু আকারে ছোট। মন্দিরের পাশে রয়েছে সুন্দর বাগান, পাখি রয়েছে। ওটা কি পাখি গো? ফিঙে। এই পাশে এখানে একটা ফিঙে বসে রয়েছে, খুবই সুন্দর। কাঠবিড়ালি ছুটে বেড়াচ্ছে। এগুলিও প্রায় আজ থেকে 700 বছর আগেকার অদ্ভুত সুন্দর কারুকার্য। ফাইনালি একটা খাবার দোকান পেয়েছি। এর আগে একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে সেরকম খাবার দাবার অ্যাভেলেবেল কিছু নেই। এখানে ঘুরতে এসে দেখলাম মোটামুটি সবই ঠিকঠাক, কিন্তু খাবার দোকানের একটু টানাটানি আর কি। তো আপাতত এই দোকানে এলাম। তো এই হচ্ছে আপাতত আজকে আমাদের লাঞ্চের মেনু। উৎপলদার হচ্ছে নিরামিষ ভাত। কীরকম? মোটামুটি। তো লাঞ্চের পর চলে এসেছি আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন, মানে মিউজিয়াম যেটা। তো চলো এন্ট্রি করা যাক। 1951 সালে স্থাপিত। ভেতরে ঢোকার জন্য এরকম 10 টাকা করে টিকিট কাটতে হয় পার পারসন। এখানকার যিনি কেয়ারটেকার উনি বলেন ভেতরে ভিডিও বা ছবি অ্যালাউ নেই, তো দুঃখিত ভেতরটা দেখাতে পারবো না, বাইরে থেকে এরকম দেখতে লাগে। তো আমরা এখন আছি লালগড় প্রকৃতি উদ্যানের সামনে, কিন্তু দুঃখের কথা এটা বন্ধ। তো আমাদের এতদূর আসাটা বেকার হয়ে গেল। বেরোচ্ছি লালগড়ের এখানে রাস্তা থেকে। বাঁদিকে সূর্য প্রায় অস্ত যেতে চলেছে, আর টাইম হচ্ছে 4:10। তো এখানে মোটামুটি যা যা ছিল ট্যুরিস্ট ডেস্টিনেশন সবই কভার হয়ে গেছে। আরও 2-3টে স্পট বাকি রইল, সেই স্পটগুলো আরও ডিস্টেন্সে এখান থেকে। তো তোমরা চাইলে হাতে সময় থাকলে সেগুলো কভার করে নিতে পারো। আজকে আমাদের হাতে অত সময় নেই। ফ্রম বিষ্ণুপুর টু বারডোয়ান রাস্তার ডান দিকে পড়বে হচ্ছে সানেশ্বর মন্দির। তো আমরা এখন সেই রাস্তা ধরেই যাচ্ছি, দেখা যাক সানেশ্বর মন্দির এখান থেকে কতটা। চলে এসে পৌঁছে গেছি সানেশ্বর বাবার মন্দির। এখানে এই যে দেখতে পাচ্ছ সানেশ্বর বাবার মন্দিরের ভেতরে কাজ চলছে। তো অনেকেই বাইরে দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে, কিন্তু যেহেতু এখানে মেন গেটটা বন্ধ হয়েছে তাই এর ভেতরে গেলাম না। বাইরেও একটা মন্দির রয়েছে। তো চলো সানেশ্বর বাবার মন্দিরে ভিজিট দিয়ে আজকে আমাদের বিষ্ণুপুর এক্সপ্লোরেশন শেষ। তো উৎপলদা কিরকম এক্সপিরিয়েন্স? ভালোই লাগলো ঘুরতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এরকম আর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড এবং ইনফরমেটিভ ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।